This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আমি রাজা। এখন বিকেলের বিতর্কের সময়। দেখুন, বিএসএফকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদী সরকারের তুইথুলি মুইথুলি বহুবার হয়েছে। কখনো বর্ডারে ফেন্সিং দেওয়া নিয়ে, জমি ছাড়া না ছাড়া নিয়ে, জমি জোগাড় করে দেওয়া না নিয়ে। আর একবার হয়েছিল, আপনাদের মনে আছে, নবান্নে ইস্টার্ন জোন কাউন্সিলের মিটিংয়ে অমিত শাহ বসেছিলেন নবান্নে, সেখানেই বিএসএফ কর্তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তর্কাতর্কি হয়েছিল বলে সূত্রের খবর, যে আপনারা জমি দিচ্ছেন না। এইটা বিএসএফের অভিযোগ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন ফেন্সিং দিতে কত জমি লাগবে। আজ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, ইলেক্টেড মুখ্যমন্ত্রী, অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যুগলে মিলে তারা বিএসএফকে কাঠগড়ায় তুলেছেন এমন একটা ইস্যুতে, যে ইস্যুর সঙ্গে দেশের ইন্টারনাল সিকিউরিটি জড়িত। তারা কি বলেছেন আমরা শুনবো, কিন্তু আজকে বিকেলের বিতর্কের ইস্যু আমরা নাম দিয়েছি জোড়া তোপে বিএসএফ। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন আলোচনার জন্য। অবশ্যই এই ধরনের আলোচনায় অতিথিরা কি বলেন সেটাই আমরা বলবো কম, অতিথিদের বক্তব্য বেশি শোনাবো আপনাদের। এদিক থেকে শতরূপ ঘোষ, সিপিএমের শতরূপ ঘোষ, তার পাশে রয়েছেন শতরূপা, তিনি বিজেপির প্রতিনিধিত্ব করছেন এই বিতর্কে আজকে। এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দাস, তিনি রাজনৈতিক বিশ্লেষক। বিষয়বস্তু আমি আগেই বলে দিচ্ছি, একটা বিষয়, আপনি যদিও রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু যদি আপনার কাছ থেকে এই বিষয়টা একটু বুঝতে পারতাম যে আপনি এক্স্যাক্টলি কোন দিকটায়, মানে এখন মানুষ জানতে চান এই জিনিসটাই, যে রাজনৈতিক বিশ্লেষকের একটা মত থাকে, এখন মানুষ মানতে রাজি হন না অনেক সময়, যে তিনি কোনো মতের পক্ষপাতী নন। যদি আপনি এটা ক্লিয়ার করেন। আমি একেবারে মনে করি যে এইখানে দাঁড়িয়ে যে বিষয় আপনি বলছেন, সেই বিষয়ে দেশের স্বার্থ, মাইকটা নিয়ে বলুন, রাজ্যের স্বার্থ অত্যন্ত ইম্পর্টেন্ট। সেই কারণে সীমান্ত সুরক্ষাতে দেশ এবং রাজ্য যে পক্ষে, আমি সেই পক্ষের হয়ে কথা বলছি। অবশ্যই, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা শুরু করছি। প্রথমেই আমরা বিজেপি নেত্রীকে দিয়ে শুরু করব, কিন্তু তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন পরপর শুনব। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। কেন্দ্রীয় সরকারের ব্লুপ্রিন্ট যদি না থাকতো এটা হতো না। আমি বারবার কেন্দ্রীয় সরকারকে বলেছি যে যা করবেন আপনারা সেটাই আমাদের পথ, কিন্তু আমি যদি দেখি আমার রাজ্যকে ডিস্টার্ব করবার জন্য জঙ্গি হানাকে কেউ মদত দিচ্ছেন, সেক্ষেত্রে তো আমাদের প্রতিবাদ করতেই হবে। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? পশ্চিমবঙ্গ হাব তো বটেই। পশ্চিমবঙ্গ মানুষের কাছে উন্নয়নের হাব হয়ে উঠেছে। ত্রিপুরা সরকার তৃণমূলের, আসামে এতজন ধরা পড়েছে। আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? কোত্থেকে ধরা পড়ছে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? আর বাংলার পুলিশ যদি সহযোগিতা না করতো, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য পুলিশ ধরেছে। বিরোধীদের তরফে আমরা প্রতিক্রিয়া পেয়েছি দুই বড় নেতার, হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বলেছেন অধীর চৌধুরী। শুনুন তারা কি বলছেন। ইনারা দয়া করে 600 কিলোমিটার বেড়া নেই, জমিটা দিতে বলুন, আর পুলিশ আর বিএসএফ এর কোঅর্ডিনেশন বাড়াতে বলুন। 17টা চৌকির জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 11টা বিএসএফ ক্যাম্পের জন্য জমি চেয়েছে, দিতে বলুন। 23 সালে 1500 ধরে দিয়েছিল বাংলাদেশিকে, 1400কে জামিন দিয়ে দিয়েছে। এবছর প্রায় 1000 ধরে দিয়েছে বিএসএফ, 900 জনকে জামিন দিয়ে দিয়েছে। এই কাজটা করতে বলুন।
জ্ঞান না দিয়ে 600 কিলোমিটার যে জমি, সে জমিটা হ্যান্ডওভার করতে বলুন না। ভারতবর্ষের বিএসএফ বলুন, ভারতবর্ষের কোনো রাজ্যের পুলিশ বলুন, আমি বিশ্বাস করি না তারা কেউ দেশবিরোধী কাজের জন্য বর্ডার খুলে দিয়ে জঙ্গিদের প্রবেশ করতে সাহায্য করবে। বিএসএফ আমাদের সীমানা পাহারা দেয়, তারা দেশকে রক্ষা করে। সেই বিএসএফে বাঙালি আছে, অবাঙালি আছে, হিন্দু আছে, মুসলমান আছে। আমি যদি সেই বিএসএফকে দোষারোপ করি তাহলে আমি আমার নিজের দেশবাসীকে দোষারোপ করা হবে। অতএব এখানটাই নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য বিএসএফ করে কোনো লাভ নেই। কারণ বাংলায় যে কোনো আইন শৃঙ্খলা নেই সেটা সব থেকে ভালো তৃণমূলের নেতারা জানে। দেখুন, এটা যে সেই নেতা নয়, একটা রাজ্যের, এত বড় রাজ্যের, পশ্চিমবঙ্গের মতো রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি বলছেন দেশের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে ছেলে খেলা করছে বিএসএফ, এবং আসলে বিএসএফ এখানে কোনো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তিনি বলছেন কেন্দ্রীয় সরকার ব্লুপ্রিন্ট তৈরি করে দিচ্ছে, বাইরে থেকে এসে খুন করে চলে যাচ্ছে। কখনো তিনি গুন্ডা শব্দবন্ধ ব্যবহার করছেন, কখনো তিনি জঙ্গিপনা শব্দবন্ধ ব্যবহার করছেন, এবং তীরটা হচ্ছে সেন্টারের দিকে। যেহেতু রিসিভিং এন্ডে বিজেপি রয়েছে, কারণ তারা এই কেন্দ্রের শাসক দল। আমি প্রথমেই শতরূপা ম্যাডামের কাছে আসবো, এই বক্তব্যটাকে কিভাবে, এটা কি এক্সপেক্ট করেছিলেন? রাজা, প্রথমে তোমাকে আমি একটা ছোট কারেকশন করে দিই। তুমি বলে আজ আমি বিজেপির প্রতিনিধি করছি, আমি গতকালও করতাম, আজও করতে, আগামীকালও করব, গত অসংখ্য বছর ধরে করে যাচ্ছি। বাকি রইল মমতা ব্যানার্জির কথা, মুখ্যমন্ত্রীর কথা। মুখ্যমন্ত্রী স্বভাবত এই ধরনের মন্তব্যই করেন, উনি কখনোই নিজেদের দোষ দেখেন না। আজকে একটা রাজ্যে, যেখানে রাজ্যে ভর্তি জঙ্গি হয়ে গেছে, 1 দশক ধরে যারা এখন ধরা পড়ছে তারা অসংখ্য দিন ধরে, অসংখ্য বছর ধরে এখানে আছে। এবং মুখ্যমন্ত্রী এটা স্বভাব, উনি কোনো সময় কেন্দ্রীয় সরকারকে দোষ দেন, আর্মিকে দোষ দেন, আর্মিকে তোলাবাজ বলেন। এখন বিএসএফকে বহুবার, এই প্রথমবার নয়, উনি বহুবার এ ধরনের দোষারোপ করেছেন। উনি ইলেকশন কমিশনকে দোষ দেন, যে কোনো সময় যে কোনো মুহূর্তে উনি নিজের দোষ না দেখে উনি সবসময় কেন্দ্রীয় সরকারের দিকে দোষ দেন। এখানে আমার একটাই বক্তব্য, এদের কিন্তু ধরা হচ্ছে, ইনফরমেশন কেন্দ্রীয় সরকারের কাছে আছে বলে এখন পটাপট এগুলো ধরা পড়ছে। আর মাঝখানে তুমি যদি দেখো এতগুলো যে ঘটনা ঘটছে, আজকে লোকাল ডকুমেন্টেশনগুলো রাজ্য সরকারের তরফ থেকে হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে মার্কশিট বেরোচ্ছে, লোকাল যে ভেরিফিকেশন হয় পাসপোর্টের জন্য সেখানকার এই রাজ্যের পুলিশ ভেরিফাই করে দিচ্ছে। তো সেখানে আমার মনে হয়, অফকোর্স আমাদের মাননীয় লিডার অফ অপোজিশন বলেছে আগে ফেন্সিং করুক, তারপরে দেখা যাবে, কিন্তু আমি এটার সঙ্গে অ্যাড করতে চাই যে রাজ্য সরকার একটু নিজেদের দিকে তাকাক। আজকে অভিষেক ব্যানার্জি বড় বড় জ্ঞান না দিয়ে, মুখ্যমন্ত্রী সমস্ত সময় কেন্দ্রীয় সরকারকে দোষারোপ না করে একটু তো তৎপর হয়ে দেখা দরকার যে আমাদের রাজ্যকে কেন ইন্টারন্যাশনাল টেররিস্টরা মনে করছে যে এটা আমার মামার বাড়ি, ওখানে আমাকে কেউ মারধর করবে না, সেজন্য বছর বছর আমি ওখানে মাদ্রাসা চালাই। বেশ, আন্তর্জাতিক মানে জঙ্গিরা বাংলাকে মামার বাড়ি মনে করছেন, এটাই শতরূপা বলতে চাইছেন। আমি আসি রাজনৈতিক বিশ্লেষকের কাছে, আপনি বলেছিলেন দেশের কথা বলবেন। একদম, আমি যে বলছি যে এই মুহূর্তে যে প্রশ্ন নিয়ে আমরা বিতর্ক করছি, আমাদের রাজ্যের বা দেশের নিরাপত্তার দায়িত্বে বিএসএফ আছে। অনুপ্রবেশ হচ্ছে কোথা দিয়ে? সীমান্ত দিয়ে। আপনি কি মনে করেন যে বিরোধী দলনেতা যখন বলছে কাঁটাতারের বেড়া নেই, এটা করতে দেয়নি, এটা শুধুমাত্র অজুহাত ছাড়া অন্য কিছু? কারণ পৃথিবীর অনেক দেশ আছে যেখানে কাঁটাতারের বেড়াও নেই, সেখানে কি অনুপ্রবেশ ঘটে? এই সব অজুহাত দিয়ে রাজনৈতিকভাবে দায়িত্ব এড়ানো যায় না, দায়িত্ব বিএসএফকে নিতেই হবে। এবং বিএসএফ সেক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। আমি সরাসরি বিএসএফকে আঘাত করতে চাইছি না, আমি বলছি যখন অনুপ্রবেশ বা অবৈধ প্রবেশ হচ্ছে তার দায়িত্ব রাজ্যের নয়, শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, অনেকগুলো এলাকা। আজকে বলুন আপনি আসামে, ত্রিপুরাতে, মিজোরামে একের পর এক সীমান্ত দিয়ে যখন অনুপ্রবেশ ঘটেছে, তখন কি রাজ্য সরকারের কাছে আঙুল তুলবেন? এই দায়িত্ব তো নিতে হবে। আর ইন্টেলিজেন্স এটা ধরছে কে বলছে? আজকে কলকাতার এবং পশ্চিমবঙ্গের পুলিশ, তারাও তো একের পর এক জঙ্গি ধরছে। তাহলে এই যে অনুপ্রবেশ ঘটছে, এর দায় না নিয়ে কখনো এড়াতে পারে না বিএসএফ। হয়তো বিএসএফকে আরেকটু তৎপর হতে হবে, রাজনীতি দিয়ে দেখলে হবে না। আমাদের কাছে আমি বারবার বলছিলাম রাজ্যের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ এটা সবচেয়ে বড়। সুতরাং যদি কোথাও গলতি থাকে বিএসএফ এর, সেই গলতি। আমার একটা অ্যাডিশনাল প্রশ্ন আছে আপনার কাছে। যে মুহূর্তে এটা বলা হবে যে বিএসএফ দেশের ইন্টারনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করছে, এটা কি মরাল ব্রেকডাউন নয়?
যারা সীমান্তে জলের মধ্যে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, সঙ্গে সঙ্গে মনস্তাত্ত্বিকভাবে ভেঙে পড়ার কথা না, কিন্তু যে ক্ষেত্রে তাদের ফল্ট রয়েছে, কেন একের পর এক, একটা তো নয়, আপনি হিসাব করে দেখুন লাস্ট 15 দিনে কতজন জঙ্গি ধরা পড়েছে, কতজন বাংলাদেশ থেকে এদেশে আসছে। আপনার কাছে আসবো, একটা তথ্য দিয়ে দিই, একটা কুইক তথ্য দেখুন, মনে করিয়ে দিই আপনাদের। TV9 বাংলা প্রত্যেকটা খবর ব্রেক করেছে গত কয়েকদিন ধরে। এক ফোর্টনাইটে মানে লাস্ট 14 দিনে 14 জন জঙ্গি ধরা পড়েছে অসম এবং বাংলা থেকে 4 জন জঙ্গি ধরা পড়েছে। নাম্বার 4, এই যে 4 সংখ্যাটা ইজ নট আ ম্যাটার অফ জোক। শতরূপ এখনো মুখ খোলেনি, শতরূপের কাছে আসি। শতরূপ, আপনাদের স্ট্যান্ড পয়েন্ট কি এটা নিয়ে? দেখুন, দুটো কথা বলছি। প্রথম কথা হচ্ছে 600 কিলোমিটারের এই তথ্যটা শুভেন্দু অধিকারী কোত্থেকে পেলেন আমি জানি না, কারণ অমিত শাহ দপ্তরই কয়েক বছর আগে যা হিসেব দিলেন তাতে মোটামুটি এরকম দাঁড়ালো, মোট বাংলাদেশের সঙ্গে যে 4000 কিলোমিটারের বর্ডার রয়েছে, 4400 মতো বর্ডার রয়েছে, বেশিরভাগটাই পশ্চিমবাংলায়, তার সঙ্গে আসাম, ত্রিপুরা, মেঘালয় রয়েছে, পুরোটা মিলিয়ে মোটামুটি 4%, মানে 160 কিলোমিটার মতো ফেন্সিং এখন নেই। তার মধ্যে কিছু ত্রিপুরায় আছে, আসামে আছে এবং বড় একটা অংশ বাংলায় আছে। তো বাংলায় 600 কিলোমিটার জায়গা দরকার, এটা শুভেন্দু অধিকারী কোত্থেকে পেয়েছেন আমি জানি না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, বর্ডার থেকে যদি অবৈধভাবে একজনও জঙ্গি ভারতে ঢোকে তাহলে সেখানে বিএসএফ এর ব্যর্থতা আছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। হাজার গলাবাজি করে এটাকে অস্বীকার করা যাবে না। বাট হ্যাভিং সেড দ্যাট, উল্টোটাও সত্যি, বিএসএফ যদি 2 কি 3টে ক্ষেত্রে ব্যর্থ হয় তাহলে 100টার মধ্যে 97টা 98টা ক্ষেত্রে বিএসএফ সফল হচ্ছে অনুপ্রবেশ আটকাতে। আপনি রেশিওতে বিএসএফ কে এগিয়ে রাখছেন, সাফল্যের রেশিও। কোনো পাগল মানে সরি টু ইউজ দিস টার্ম, কিন্তু কোনো পাগল ছাগল ছাড়া কেউ এটাকে নিয়ে কোনো তর্ক করবে না। যদি ইচ্ছে মতো জঙ্গিরা ভারতে ঢুকতে পারতো তাহলে ভারত একদিনে একটা যুদ্ধক্ষেত্র হয়ে যেত। সুতরাং এই কথাগুলো কোনো দায়িত্বশীল বা মুখ্যমন্ত্রী ছেড়ে দিন, নাগরিকের কথা নয়। আমার শেষ যে কথাটা এই প্রসঙ্গে, যদি একজন ভারতে ঢোকে বিএসএফ এর সেখানে ব্যর্থতা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবার কোনো জঙ্গি ভারতে ঢুকলো, খাগড়াঘরে আপনার পার্টি অফিসের দোতলায় তারা জঙ্গি শিবির চালাচ্ছে, দায়িত্বটা তৃণমূল নেত্রী আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন না? ইমরান একজন জঙ্গি, সিমির একজন জঙ্গি, তাকে আপনি ভারতের পার্লামেন্টে এমপি করে পাঠিয়েছেন, তার দোষ বিএসএফ এর, মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দোষ নয়। আপনি খর্দায় আপনার দলের হয়ে ছাপ্পা মারতে গেল কদিন আগে বাই ইলেকশনে, দেখা গেল সে বাংলাদেশ থেকে আসা। মালদায় কদিন আগে আপনারা খবর দেখালেন বাংলাদেশ থেকে আসা বেআইনি একজন অনুপ্রবেশকারীকে পঞ্চায়েতের প্রধান বানিয়েছে তৃণমূল কংগ্রেস, তার দায় বিএসএফকে নিতে হবে, তৃণমূল নেবে না। এবং আমার শেষ কথা, আমাদের এই 5টা 27 আপনার এই বিকেলের বিতর্ক শুরু হওয়ার আগে আমি দেখছিলাম TV9 আপনারা একটা প্যাকেজ দেখা যায়, একটা খবর করছেন যে পশ্চিমবাংলার জেলের ভেতর বন্দি অবস্থায় কিভাবে জঙ্গি কার্যকলাপ নেটওয়ার্ক ছড়ানো হচ্ছে। সিজন মন্ডল ব্রেক করেছে একটু আগে। পশ্চিমবাংলার জেলের মধ্যে বসে যদি জঙ্গি নেটওয়ার্ক পরিচালিত হয় তাহলে বাংলার কারা দপ্তর, বাংলার রাজ্যের সরকারের দোষ এটা নয়, এটাও বিএসএফ এর দোষ। এই উত্তরগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন না। গোজ এগেইনস্ট ইউ এবং ইট গোজ ইন ইওর ফেভার। উনি যা বললেন নোয়িংলি অর আননোয়িংলি, এটা আপনার ফেভারে যাচ্ছে, আপনার দলের ফেভারে যাচ্ছে, আপনার বিরুদ্ধে যাচ্ছে। আপনার স্ট্যান্ড পয়েন্ট অনুযায়ী বললাম। একেবারে আমি কিন্তু একবারও বলিনি যে বিএসএফ এর অন্যান্য ক্ষেত্রে ব্যর্থতা আছে, আমি বলেছি জঙ্গি অনুপ্রবেশ, যেটা শতরূপ বলল, আমার স্ট্যান্ড পয়েন্টও তাই। এই দায় বিএসএফ কে নিতেই হবে। তার মানে বিএসএফ 97% কথা বলছে না, আমি শতাংশ হিসাবে যাচ্ছি না, আমি বলছি আমরা যেহেতু এই ঘটনা নিয়ে আলোচনা করছি, এই ঘটনায় অনুপ্রবেশ যেটা ঘটছে, যে জঙ্গিদের, দায় নিতে হবে, দায় এড়ানো যাবে না। বারবার বলছিলাম এত কিলোমিটারের বেড়া হয়নি, এত কিলোমিটারের বেড়া হয়নি, এটা অজুহাত, এটা দিয়ে দায় এড়ানো হচ্ছে। শুনুন, আমার কথাটা অর্ধেক শুনলে কি করে হবে বলুন বিশ্বজিৎ দা? দায় এড়ানো যাবে না 100 বার, কিন্তু খাগড়াগড়ের দোতলাতে এখন কি ট্র্যাজেডি আমাদের পশ্চিমবাংলার, তৃণমূলের পার্টি অফিসের দোতলায় যখন একটা বিস্ফোরণ ঘটলো, বর্ধমানের এসপি সবার আগে প্রেস কনফারেন্স করে বলে দিল সিলিন্ডার ব্লাস্ট থেকে হয়েছে, অন্য কোনো কারণ না। সে জানে তৃণমূলের পার্টি অফিসে যদি কোনো অঘটন ঘটে, হয়তো বিরোধী পক্ষকে পঞ্চায়েতে বোম মেরে খুন করার জন্য বোম তৈরি হচ্ছিল, অতএব আমাকে সবার আগে ওটাকে আড়াল করতে হবে, ডিফেন্ড করতে হবে। সে জানেও, সে বোধহয় নিজেও জানে না যে ওখানে একটা জঙ্গি কার্যকলাপ চলছিল। যেহেতু তৃণমূলের পার্টি অফিসের দোতলা, সেহেতু ওটা ভারতের আইন ব্যবস্থার বাইরে থাকা একটা মুক্তাঞ্চল। দেখুন, এইগুলোর দায়টা কেন? ব্লাস্টের আগে যদি জানা যেত তাহলে একরকম, ওটা কিন্তু ব্লাস্টের পর জানা গিয়েছিল খাগড়া। বিষয়টা বলুন না, আমি যে প্রশ্নটা করলাম, পশ্চিমবাংলার জেলে বসে, দাদা আমার প্রশ্নটা শুনুন, পশ্চিমবাংলার জেলে বসে দিনের পর দিন জঙ্গি নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে। আমি বলছি জেলে বসে কেউ পাকিস্তানের কোনো জঙ্গি সংগঠনের সাথে কথা বললেও কি শ্বশুরবাড়িতে ফোন করে গল্প করুক, জেলের ভেতর বসে তো সেটা করতে পারার কথা না। তাহলে পশ্চিমবাংলার জেলের ভেতর বসে যে এই কার্যকলাপগুলো দিনের পর দিন চলছে, এর দায়িত্বটা পশ্চিমবঙ্গ সরকারের নাকি অন্য কারো? আমি বারবার বলছি যে ঘটনাগুলোর এক্সাম্পল তুমি দিলে, সেই ঘটনাগুলোর দায় কিন্তু রাজ্য সরকারকেও নিতে হবে, তার ইন্টেলিজেন্সকে নিতে হবে। আপনি ঠিক বলছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মানে ঠিক বলছেন। আমি যেটা অন্যায় হচ্ছে, কেউ বলছেই না অবৈধ অনুপ্রবেশ, দুটোই অন্যায়, সেটাও অবৈধ অনুপ্রবেশটাও অন্যায়, আমি আপনাকে এই জেলে বসে টেরর নেটওয়ার্ক চালানোটাও অন্যায়। আমি আরেকটা প্রশ্ন বেঁধে দিই, মুখ্যমন্ত্রী এইটাকে বাদ দিয়ে খালি ওইটাকে বলছেন। কথা আমি একটা অন্য ভিন্ন বিষয় নিয়ে আসছি।
সামান্য কলকাতায় যে সেই রাত্রে অত লোক জড়ো হবে এটা তখনকার সিপি স্বীকার করে নিয়েছিলেন যে আমরা ইন্টেলিজেন্স বুঝতেই পারিনি। আপনি ছেড়ে দিন, ভুলে যান কাকড়া। ইন্টেলিজেন্স ফেলিওর হলে যখন জঙ্গি ঢোকে বা এত লোক আসবে এটা জানতে পারে না, তখন ইন্টেলিজেন্সের ফেলিওর স্বীকার করতে হবে। এখানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই। জঙ্গি কখন ঢুকলো কখন বেরোবে সেটা আমি অন্য দিকেও চলে যাচ্ছি। আজকে তুমি বলো যে যাকে ধরা হচ্ছে, মনোজ বলে যাকে ধরা হচ্ছে, পাসপোর্ট ফলসিফাই করছিল যারা, ফলস ডকুমেন্ট দিয়ে, তারপরে তাকে ছেড়ে দেবার পরও তার উপর কোনো নজর রাখার দরকার নেই পুলিশের। পুলিশ এতটাই ল্যাক্স বা এতটাই তৃণমূল দ্বারাচারিত যে আজকে অলরেডি সে ক্রিমিনাল, তাকে ধরা গেছে যে পাসপোর্টগুলো ফলসিফাই করে যাচ্ছে, তারপরেও তাকে ছিল, সে তো আবার আরো আরেকটা স্টেজে চলে গেছে। আজকে পুলিশ কোনো রকম কোনো ইন্টারেস্টই নেয় না। ওদের একমাত্র কাজ কি মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জিকে সিকিউরিটি দেওয়ার। এক সেকেন্ড, আজকেই বছরের শুরুতে দেখুন, আজকে 2 জানুয়ারি, আজকেই মমতা পুলিশকে প্রায় একবারে ধুইয়ে দিয়েছে। পুলিশ মন্ত্রী উনি নিজে এনিওয়েজ এটা জাস্টিফাই করে দিচ্ছে যে পুলিশেরও ফল্ট আছে। পুলিশ মন্ত্রী নিজে ওনার সুবিধা মতন উনি পুলিশকে দোষ দেন, ওনার সুবিধা মতন উনি জঙ্গি সামলাতে থানায় পৌঁছে যান। আপনাকে একটু থামাচ্ছি। বিএসএফ এর প্রাক্তন বিএসএফ কর্তা সমীর মিত্র, তিনি এক্স্যাক্টলি আজকে এই ডিবেটে কি বলেছেন একবার শুনুন। 8000-এর উপরে, 8000 কিলোমিটারের উপরে কিন্তু আমরা গার্ড করি। সুতরাং সেই রকম একটা এলিট ফোর্সের উপরে যদি এরকম হয়, লোকসানটা কিন্তু দেশের হবে। কারণ এই ধরনের কথা, এই ধরনের অপবাদ যদি চলতে থাকে তাহলে কিন্তু ওরাও তো মানুষ। এটা করেছেন উনি, ঠিক আছে, ওনার উইজডমে করেছেন। দে ক্যান রেফার দিস অল দিস থিংস টু দিল্লি হোম মিনিস্ট্রিতে, এবং করা উচিত যেটা আমার মনে হয়। আমি উনি শত্রুপা যেটা বললেন আমি তার সঙ্গে একটা কথা খালি যোগ করছি। কদিন আগে দেখলাম 3জন আইপিএস অফিসার একেবারে সরকারি উর্দি পরে কাঁধে অশোক স্তম্ভ নিয়ে মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মিথ্যে কথা বলে গেল যে পাসপোর্ট ভেরিফিকেশনে ওদের নাকি কোনো দায় নেই, যেখানে কিনা ঘটনা হচ্ছে 18টা পয়েন্টে পাসপোর্ট ভেরিফিকেশনের আগে পুলিশকে রিপোর্ট জমা দিতে হয়, তার বেসিসে পাসপোর্ট হয় অথবা হয় না। কিন্তু যেটাকে নিয়ে এখানে কথা হচ্ছে, ধরুন এই যে মনোজ বলে যে ব্যক্তিটি যাকে ধরা হলো, প্রশ্ন তো এখানে এইটা নয় যে কোনো একজন ব্যক্তির একটা পাসপোর্ট ফলস ভেরিফিকেশনে হয়ে গেছে। একটা জাল পাসপোর্টের র্যাকেট চলছিল, কোথাও যদি নারী পাচারের র্যাকেট চলে, শিশু পাচারের, ড্রাগস বিক্রির র্যাকেট চলে, সেইটাকে ইন্টারসেপ্ট করা যেমন পুলিশের দায়িত্ব, তেমন কোনো একটা জায়গায় বসে যদি অর্গানাইজড ক্রাইম হয়, পাসপোর্ট মানে জাল পাসপোর্ট বানানো হচ্ছে, জাল আধার কার্ড বানানো হচ্ছে কোনো একটা জায়গাতে দিনের পর দিন, সেইটাকে ইন্টারসেপ্ট করা পুলিশের দায়িত্ব কি পুলিশের দায়িত্ব নয়? 3জন আইপিএস বসে প্রেস কনফারেন্স করে বলছে এটা আমাদের দায়িত্ব নয়। বেশ, আমি এই প্রসঙ্গে একটা নতুন অ্যাসপেক্ট উত্থাপন করি, আপনি বলবেন। আমি জাস্ট একটা ছোট্ট লাইন অ্যাড করি। শতরূপ যেটা বলছে যে আজকে পাসপোর্ট ভেরিফিকেশনের মধ্যে একটা খুব বড় ফ্যাক্টর হচ্ছে ক্রিমিনাল রেকর্ড তার আছে কিনা, সে কত বছর ধরে ওই পার্টিকুলার রেসিডেন্সে আছে। আজকে তুমি দেখো তৃণমূলের জনপ্রতিনিধিরা সার্টিফাই করে দিচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ও এখানে থাকতো। তো এটা মানে হাউ ডেঞ্জারাস ইজ ইট, যেখানে রাজ্য সরকার যেটা বলছে ইনস্টিটিউশনাল ক্রাইম, গভর্নমেন্ট স্পন্সর্ড ক্রাইম হচ্ছে, উনি আবার দোষ দিচ্ছেন বিএসএফ কে। বেশ, আরেকটা বিষয় দেখুন, যদি পাশের দেশটা এখন শান্ত থাকতো তাহলে না আরেক রকম ব্যাপার হতো, কিন্তু মাথায় রাখতে হবে পাশের দেশের যারা মৌলবাদী তারা ওপেন থ্রেট দিচ্ছে। প্রত্যেক দিন আমরা আপনাদের ব্রেকিং খবর দেখাই, ভারতকে খণ্ড 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 করে দেব, কলকাতা চলে আসবো। হাউ এভার ফানি দ্যাট সাউন্ডস, সেটা যাই হোক না কেন, যতই মজার শুনতে লাগুক, তার মধ্যে যে কিছু গ্র্যাভিটি আছে সেটা তো এগুলো দেখে বোঝা যায় যে কিছু এমন কাণ্ড ঘটেছে। আপনার উত্তর নেব। একবারে ভারত সরকার কিন্তু এটা দেখছে কখনোই, যেহেতু আন্তর্জাতিক সম্পর্কের বিষয় এবং সংখ্যালঘুদের পরে দিনের পর দিন যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে, ভারত সরকার তার দৃষ্টিভঙ্গি এখনও জানায়নি। যেহেতু শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, সুতরাং এটা ভাবতে হবে ভারত সরকার কিন্তু এটা মেনে নিচ্ছে না। কারণ একই সঙ্গে বাংলাদেশ বারবার যে হুঙ্কার বা মৌলবাদী যে হুঙ্কার দিচ্ছে, সেই হুঙ্কার মেনে নেওয়ার কোনো জায়গা নেই। সেই জন্য এই রাজ্যের দিক থেকে না, আমাদের বিদেশ মন্ত্রক এবং ভারত সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্ত। এবার আমি বিনয়ের সঙ্গে একটা কথা বলি, একই সঙ্গে আপনি একটা প্যারালালি আপনি বলবেন বিদেশ মন্ত্রক যে সিদ্ধান্ত নিচ্ছে তাকে স্বাগত, একই সঙ্গে আপনি বলবেন বিদেশ মন্ত্রক কি বিদেশ মন্ত্রক তো এই সেন্ট্রাল গভর্নমেন্টেরই, ফেডারেল স্ট্রাকচার তো আপনাকে মানতে হবে, এই সেন্ট্রাল গভর্নমেন্টেরই। একই সঙ্গে অন দ্য সেম ডে আপনি বলবেন ব্লুপ্রিন্ট তৈরি করেছে সেন্টার বাংলাকে অশান্ত করার। সব ভালো করতে পারে, তার মানে সরকারের সমালোচনা করা যাবে না। আপনি তো বলছেন একটা ইউটোপিয়ান, আমি না আমি সমালোচনা বলিনি। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, না প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বিএসএফ যদি উনি বিএসএফ কে এড়িয়ে বলতেন যে সেন্টার কিছু একটা করেছে তাহলে না হতো,
কিন্তু যারা অতন্দ্র প্রহরী তার দিকে যখন সরাসরি আপনি অঙ্গুলি নিক্ষেপ করবেন, প্রহরীর ভুল হতে পারে না, এটা কি বলছেন? প্রহরীর ভুল হয়, ভুল হতে পারে না। একটা জঙ্গি দলে ঢুকে যাচ্ছে, এটা কার দায়? একটা কথা বলতে আমি নিশ্চয়ই একটা কথা বলছি, আমার পয়েন্টটা বুঝুন। একটা কথা বলছি, ধরুন এই চেঁচামেচি তো মমতা বন্দ্যোপাধ্যায় এই বলছে, শুভেন্দু অধিকারী ওই বলছে, বাস্তবটা হচ্ছে এই যে তুমি যে ফোর্টনাইটটার কথা বললে, 14 দিনে যতজন জঙ্গি গ্রেপ্তার হয়েছে আমরা দেখলাম হয়েছে 3টে রাজ্য থেকে মূলত। এক বিজেপি শাসিত আসাম, 2 বামপন্থীদের শাসিত কেরালা থেকে একজন গ্রেপ্তার হয়েছে, এবং তৃণমূল শাসিত পশ্চিমবাংলা থেকে। 3টে দলই কিন্তু রাজনৈতিকভাবে একে অপরের বিরোধী, কিন্তু যেটা ঘটনা সেটা হচ্ছে 3টে রাজ্যেরই পুলিশ এবং ইন্টেলিজেন্স একে অপরের সঙ্গে সহযোগিতা করে তথ্য আদান প্রদান করে এইদেরকে গ্রেপ্তার করেছে। এইটা কিন্তু আমাদের কাছে একটা ভরসা। উল্টো দিকে এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর মতো কিছু নেতা সস্তা হাততালি পাওয়ার জন্য যে কথাগুলো বলছে, তার সঙ্গে সত্যি সত্যি আমাদের সেনাবাহিনী এবং ইন্টেলিজেন্সের যারা কাজ করেন তাদের মনোভাবকে এটা আঘাত করবে। বেশ, আমাদের হাতে সময় খুব কম, যখন মনোবলকে আঘাত করবে। বাহিনীগুলো একসঙ্গে কাজ করছে, আরে এসটিএফ তো মঙ্গল গ্রহ থেকে আসেনি, বিএসএফও আসেনি, এসটিএফ তো কোথাও নিজেদের মধ্যে একটা কোঅর্ডিনেশন হচ্ছে বলে ধরছে, তারপরে এই ধরনের মন্তব্য করা, এই পলিটিক্যাল ডিবেটটার কি এই বাজারে খুব প্রয়োজন ছিল? আমি পরিষ্কার মনে করি দেশের স্বার্থ নিয়ে রাজনীতি করা উচিত নয়। যে রাজনৈতিক দল করুক, বিরোধী দলনেতা করুক, তৃণমূল কংগ্রেস করুক, যেখানে দেশের স্বার্থ আমার আপনার আমাদের স্বার্থ, সেখানে রাজনীতিকে বাদ দিয়ে সুরক্ষা। মুখ্যমন্ত্রী এটা প্রথমবার করেনি, মুখ্যমন্ত্রী থেকেই উনি ভুলে যান যে কিছু অর্গানাইজেশন আছে যাদের উপর আঙুল তোলা যায় না। আর্মিকে উনি বলে দিলেন তোলাবাজ, কি না আর্মি ওখানে রুটিন চেকিং করছিল, তোমার মনে থাকবে বিদ্যাসাগর সেতুর উপর। এখন উনি বলছেন বিএসএফ শুধু ঢোকাচ্ছে তা নয়, কেন্দ্রীয় সরকার নাকি ব্লু প্রিন্ট দিচ্ছে। এটা কি ধরনের কথাবার্তা, যেখানে আমাদের বর্ডার এখন এতটা হোস্টাইল হয়ে আছে, উনি থেকেই বলছেন যে এসো ঠকঠক করলেই আসবে, রুটি ভেঙে দেবে। এখানকার মন্ত্রীরা বারবার বলে যাচ্ছে আপনার পয়েন্ট বোঝা গেছে। আমি এক সেন্টেন্সও না, অর্ধেক সেন্টেন্স বলছি। আমাদের সংবিধানে এমন কোন সংগঠনের নাম বলা নেই যার বিরুদ্ধে আঙুল তোলা যায় না বা প্রশ্ন করা যায় না। বেশ, এই বিতর্ক চালালে অনন্তকাল চলবে, তবে প্রশ্নটা হচ্ছে অত্যন্ত সেনসিটিভ সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং ইস্যুটাও অত্যন্ত সেনসিটিভ। ফলে প্রত্যেকটা বাহিনীর মধ্যে কি কেন্দ্র কি রাজ্য যদি কোঅর্ডিনেশন না থাকে, তাহলে এই জঙ্গিগুলো কিন্তু ধরা পড়বে না এবং সহজেই পালিয়ে যাবে। আমরা নিশ্চয়ই সেটা চাইবো না। সুতরাং ঝগড়া কমুক, অ্যাকশন বাড়ুক। দেখতে থাকুন টিভি9 বাংলা।